তারপর তার দিকে সবগুলো মেয়েকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে বেশ খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। আরিয়ানের বাবাও বেশ খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল। আরিয়ান বেশ খানিকটা লজ্জা পেল। একটু জোরে কাশি দিতেই সবার ধ্যান ভাঙলো যেন। ঈশাতে তো বলেই ফেলল, ওয়াও আরিয়ান, তোমাকে কি হ্যান্ডসাম লাগছে। কথাটা বেচারা শান্তর মনে অনেক আঘাত লাগলো। নিজেকে সামনে নিয়ে ঈশিতাকে ফিসফিস করে বলল, কোথায় কি বলছো একটু ভেবে বলবে না? ঈশিতাও যেন এতক্ষণে পরিস্থিতিটা বুঝতে পারল। একটু থতমতো খেয়ে বলল, আরে সুন্দর লাগছে, এটাই তো বললাম, ভুল কি বলেছি? পাশে তাকাতেই দেখলো রাইসা ওর দিকে গরম চোখে তাকিয়ে আছে। বেচারি আরো থতমতো খেয়ে গেল। চলো আরিয়ান, লেট হয়ে যাচ্ছে। রাইসা বলল। দাঁড়াও 1 মিনিট। বলে আরিয়ান রহিমা নামের একজন কাজের মহিলাকে ডাক দিল। রহিমা আন্টি, আমার গিটার আর লাগেজটা একটু নিয়ে যাবে প্লিজ? সবাই অবাক হয়ে গেল আরিয়ান কথায়। কাজের মহিলাকে এত সম্মান দিচ্ছে আরিয়ান, সেই সাথে আরিয়ানের ব্যবহারে অনেক মুগ্ধ হলো। রহিমা নামের মহিলাটির লাগেজ আর গিটার নিয়ে আসার পর সবাই একসাথে রওনা দিল। যাওয়ার আগে বাবাকে পায়ে ধরে সালাম করে নিল আর সবার থেকে বিদায় নিল আরিয়ান। মাকে সালাম করতে পারলো না, কারণ তার মা 1 মাসের জন্য সুইডেন চলে গেছে। হয়তো ফিরেও আসতে পারে, আবার নাও আসতে পারে। মায়ের কথা ভেবে একটা চাপা দীর্ঘশ্বাস ছাড়লো আরিয়ান। প্রীতমের বন্ধে এখনও আরিয়ানের প্রতি বিদ্বেষ চায়নি, কারণ রাইসার ব্যবহার ইদানিং অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে। আগের মতো সবার সাথে উগ্র মেজাজ করে দুর্ব্যবহার করে না। ওর চোখে মুখে আরিয়ানের জন্য সে ভালো লাগা দেখতে পায়, যেটা সে কিছুতেই সহ্য করতে পারে না। রাইসাকে সে ছোটবেলা থেকে চেনে, ছোট থেকেই তার রাইসার জন্য ফিলিংস আছে। সেই মানুষটাকে কি করে অন্যের হতে দেখতে পারে সে? মনে মনে আরিয়ানের প্রতি ক্ষোভের জন্ম নিল প্রীতমের মনে। আর এদিকে সবাই প্রাইভেট কারে উঠে ছুটে পড়ল সুন্দরবনের উদ্দেশ্যে। সবাই অনেক মজা করতে লাগলো। দুষ্টমি, মজা, ফাজলামির মধ্য দিয়ে কেটে গেল অনেকটা সময়। এরপর সবাই আরিয়ানের কাছে বায়না ধরলো গান গাওয়ার জন্য। আরিয়ানও গাইতে শুরু করলো। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, এ জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। মুগ্ধতায় ছেয়ে গেল চারপাশ। সকলে বিমোহিত হয়ে গেল এই সুরে। আরিয়ান তার ছোট্ট হৃদিকে মনে করে গানটা উৎসর্গ করলো। গানের প্রতিটা লাইন যেন তাকে উদ্দেশ্য করে গাওয়া। বুকের বাঁ পাশে কষ্টের পাশাপাশি এক সূক্ষ্ম ভালোবাসার অনুভূতি নাড়া দিয়ে উঠল। সেদিনের পর থেকে ছোট্ট হৃদিকে সারাক্ষণ কারণে অকারণে মনে পড়ছে তার। আচ্ছা, মেয়েটা কি এতদিনে অনেক বড় হয়ে গেছে? তাকে দেখলে কি সে চিনতে পারবে? মেয়েটা কি তাকে দেখলে চিনতে পারবে? সে কি আর কখনো আসবে তার শহরে? আবারও কি দেখা হবে দুজনের? দেখা হলে আরিয়ান কি করবে? ছোট বেলার মতো খেলার সঙ্গী তো আর করতে পারবে না। তাহলে তাদের পরিচয় কি হবে? মন তখন উত্তর দেয়, ভালোবাসা হলে ক্ষতি কি? নিজের ভাবনায় নিজেই ভরকে গেল আরিয়ান। কি সব অদ্ভুত চিন্তা ভাবনা করছে সে। কিন্তু গাড়ির জানালার বাইরে মুখ বের করার পরে মুখে প্রশস্ত অন্যান্য সুখের হাসির রেখা ফুটে উঠল তার। অন্যদিকে রাইসা হারিয়ে গেল ভালোবাসার এক অন্য জগতে। বিশাল বড় বিরাটাকা ছাদে সাদা টাইমসের ফ্লোরে অসংখ্য কাগজ আর রং তুলির ছড়াছড়ি। চারপাশে অসংখ্য বিদেশি ফুলের গাছ এবং ঝুলন্ত টব দিয়ে ঘেরা। নীলাভ আকাশ জুড়ে সকালের মিষ্টি রোদ্দুর ছড়িয়ে পড়েছে পুরো জমিন জুড়ে। শীতল মৃদু বাতাস বারংবার এলোমেলো সতেজ করে দিয়ে যাচ্ছে প্রকৃতিকে। বাড়িটার নিচে বিশাল সুইমিং পুলের পানিতে অদ্ভুত ঢেউ খেলে যাচ্ছে। ছাদে থাকা কাগজগুলি উড়ে যেতে সিঁড়ি বেয়ে ধূপধাপ পায়ে নুপুরের ঝংকার ফেলে ফেলে দৌড়ে আসছে এক শুভ্র বর্ণা ষোড়শী রমণী। তার লম্বা কোকড়ানো রেশমি বাদামি চুলগুলো কোমর জুড়ে নৃত্যের তালে তালে দুহাত লাগলো। বেবি পিঙ্ক রঙের দীর্ঘ পোশাকের সাথে তার কোমল আর শ্বেতাঙ্গ পেলব দেহ লতার মতো দুলে দুলে উঠছে। মুখে তার বিশ্বজোড়া অমায়িক মধুর হাসির ছোঁয়া লেগে আছে। তার ডাগর ডাগর হরিণী চোখ জোড়ায় আনন্দের ঝিলিক বয়ে যাচ্ছে। দ্রুত ছুটে এসে ছাদমার পড়ে থাকা কাগজগুলো একত্রিত করলো। সেগুলো উঠে দেখতেই দৃশ্যমান হলো এক পালক বয়সের ছেলের মিষ্টি মুখাবয়ব। সেই স্কেচ থেকে তরুণীর ঠোঁটের হাসি আরো প্রশস্ত হলো। সেটা বুকে জড়িয়ে ধরে সে কোমল কষ্টে বলতে হলো, এখনো আমার হৃদমাঝারে তোমার সেই বালক রূপের মিষ্টি চেহারাটাই ফুটে রয়েছে। জানি তুমি এখন অনেক বড় হয়ে গেছো, বয়স 20-এর কোঠা পেরিয়ে আরো বেড়ে গিয়েছে। এখন তুমি পূর্ণবয়স্ক যুবক। তোমার সেই যুবক রূপ, দেহবয়ব দেখার আকুল তৃষ্ণা আমার মনে।
তুমি কি সেই আগের মতোই আছো নাকি অনেকটা বদলে গেছো সেটাও জানার খুব ইচ্ছে। তোমার মনে কি এখনো আমিই রয়েছি নাকি অন্য কোনো রমণী সেটা দখল করে নিয়েছে সেটাও জানার ভীষণ ইচ্ছে আমার। আচ্ছা, আমার মতো তোমার কি আমাকে দেখতে ইচ্ছে হয় না? আমাকে কি খুব করে মনে পড়ে না? আমার জন্য তোমার হৃদয় জুড়ে কি কোনো অনুভূতি সঞ্চার হয় না? সব প্রশ্নের উত্তর জানার খুব খুব ইচ্ছে হয় আমার। এতগুলো বছর ধরে তোমাকে দেখার, একটুখানি ছুঁয়ে দেওয়ার, দু চোখ ভরে তোমাকে প্রাণ ভরে দেখার জন্য মনটা কি পরিমাণ পুড়ে খা খা করছে সেটা যদি তুমি দেখতে পারতে, তাহলে আমাকে আপন না করে তুমি কিছুতেই থাকতে পারতে না। বলে সবগুলো কাগজ একত্রিত করে এক জায়গায় জমা করলো রমণীটি। সবগুলো কাগজে আরিয়ানের ছোটবেলার বিভিন্ন মুহূর্তের ছবি স্কেচ করে আঁকা। সবগুলো হৃদিতা নিজের হাতে এঁকেছে। সেই সাথে অসংখ্য চিঠির সমাহার জমে রয়েছে। একটা রঙিন কাগজে পুনরায় চিঠি লিখতে আরম্ভ করলো সে। প্রিয়তম পুরুষ, শুরুতেই তোমার প্রতি এক আকাশ পরিমাণ ভালোবাসা রইল। তোমাকে আমি একদমই মিস করি না, কিন্তু কেন জানো? কারণ শয়নে, স্বপনে, জাগরণে সর্বদা তুমি আমার হৃদয় জুড়ে বিরাজ করো। যাকে প্রতি মুহূর্তে আমার হৃদয় মনে জায়গা দিয়ে রেখেছি, তাকে তো আর এক মুহূর্তের জন্য মিস করা যায় না। কারণ মিস তো তাকেই করা যায় যার সাথে আমাদের দীর্ঘ দূরত্ব সৃষ্টি হয়। আমাদের দুজনের মধ্যে দীর্ঘ দূরত্ব আছে ঠিকই, কিন্তু তোমার আর আমার মধ্যে মানসিক দূরত্ব একদমই নেই। তাই আমি তোমাকে মিস করতে পারি না। তবে তোমাকে দেখতে খুব ইচ্ছে হয়। আমার প্রতি তোমার ভালোবাসা দেখারও প্রবল ইচ্ছা হয়। জানি না সেটা আদৌ সম্ভব হবে কিনা, তবে আমার দৃঢ় বিশ্বাস তুমি আমাকে ভালোবাসবে। তুমি শুধু আমারই হবে। জোর করে কখনো ভালোবাসা হয় না, কিন্তু আমার ভালোবাসা, আবেগ যদি সত্যি হয়, তাহলে তুমি শুধু আমারই হবে। এটা আমার নিজের প্রতি দৃঢ় বিশ্বাস। তারপর একটু থেমে প্রশস্ত হেসে আবারও লিখতে শুরু করলো। একটা খুশির কথা কি জানো? আমি খুব দ্রুত তোমার কাছে আসছি। তোমার শহরে আবারও ফিরছি আমি। তবে সেই ছোট্ট হৃদি হয়ে নয়, পূর্ণ বয়স্কা এক যুবতী হয়ে। যে ছোট্ট হৃদি তোমার কাছ থেকে নিতান্ত অবহেলায় এবং জোরপূর্বক দূর দেশে আসতে বাধ্য হয়েছিল। খুব তাড়াতাড়ি শত প্রতীক্ষার অবসান ঘটিয়ে, শত বাধা এবং বিপত্তি পেরিয়ে তোমার কাছে ফিরে আসছে সে। এবার শুধু দেখার অপেক্ষা তুমি আমাকে ভালোবেসে আপন করে নাও কিনা, আমাদের নতুন অধ্যায় ভালোবাসা দিয়ে শুরু হয় কিনা, আমাদের ভালোবাসায় স্বপ্নের জগৎ ঝলমলিয়ে ওঠে কিনা। আল্লাহ যদি আমাদের দুজনকে দুজনের জন্য সৃষ্টি করে থাকেন, তাহলে আমাদের মিলন কেউ আটকাতে পারবে না। আর শুধু অল্প কিছু মুহূর্তের প্রতীক্ষা। সব শেষে বলবো, প্রিয় পুরুষ, আমি তোমাকে ভালোবাসি, নিজের থেকেও বহুগুণ বেশি। কিন্তু তুমি আমায় ভালোবাসো তো? উত্তরটা না হয় তোমার কাছ থেকেই জেনে নিব আমি। পুরোটা চিঠি লিখে শেষ করে সেটা বুকে জড়িয়ে ছাদের মাঝখানে গোল হয়ে ঘুরতে লাগলো হৃদিতা। লম্বা গোল জামা ছড়িয়ে পড়ে এক অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করেছে। যেন কোনো মিষ্টি পরী শুভ্র জমিনের সঙ্গীতের তালে তালে নেচে উঠছে। মুখে তার মায়াবী হাসির ঝঙ্কার, পুরো দেহ অদ্ভুত আনন্দের দ্যুতিতে বারংবার নেচে উঠছে। সুন্দরবন যাওয়ার পর রাইসার একটা হোটেল বুক করলো। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সুন্দরবন থেকে অনেকটা দূরে সেই হোটেল, কিন্তু সেখান থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। আরিয়ানরা সবাই এসে আগে ফ্রেশ না হয়ে চারপাশে সৌন্দর্য উপভোগ করতে লাগলো। শহরের যান্ত্রিক জীবনের তুলনায় এখনকার প্রাকৃতিক আবহাওয়া অনেক মনোমুগ্ধকর। বেশ কিছুক্ষণ চারপাশটা ঘোরাঘুরি করার পর সবাই যার যার মতো করে ফ্রেশ হয়ে নিল। বিকেল হয়ে গেছে, এজন্য খাওয়া দাওয়া করে সবাই একটা ঘুম দিল। কারণ কালকে রাতে কেউই ভালো করে ঘুমাতে পারেনি। ভ্রমণের উত্তেজনা আর লাগেজ গোছাতে গোছাতে কালকে রাতে ঘুম হয়নি, তাই এক দফা ঘুমিয়ে নিল। সন্ধ্যা 7টার দিকে সবার ঘুম ভেঙে গেল। সবাই এসে বারান্দায় বসলো। দোতলা হটলাইনের বারান্দাটা খুব বড়, চারিপাশে বেতের সোফা আর মাঝখানে একটা টি টেবিল। হোটেলের রুম আছে মোট 5টা। দোতলার সবগুলো রুম খুব করে বুক করে নিয়েছে আরিয়ানরা। 3জন করে সবগুলো রুম ভাগাভাগি করে নিল তারা। এদিকে আরিয়ান, শান্ত আর প্রীতম পড়েছে এক রুমে। আরিয়ান আর শান্তর বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। রিহান এবং অন্যান্য ছেলেদের সাথেও ভালো বন্ধুত্ব হয়ে গেছে। একমাত্র প্রীতমের সাথেই ওর এখনও তেমনভাবে কথা বলা হয়নি। আসলে প্রীতমই ওর সাথে কথা বলতে চায় না, কেমন একটা মেসেজ দেখিয়ে ইগনোর চলে। আরিয়ানও তার সাথে একবারও কথা বলতে চায় না। বারান্দায় একত্রিত হওয়ার পর সবাইকে চা নাস্তা দেওয়া হলো হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে।
শীতকালে হওয়ায় সবাই সোয়েটার আর চাদর জড়িয়ে নিয়েছে শরীরে। বেশ শীত আছে এখানে। ঢাকায় অতটা টের পাওয়া না গেলেও এই গাছগাছালি ভরা সুন্দরবনে বেশ ভালো শীত অনুভব করা যায়। বেশ অনেক পরিমাণ শীত আর মৃদুমন্দ বাতাসে চারপাশটা রূপকথার মতো লাগছে। খোলা বারান্দা আর খোলা আকাশের দিকে তাকালে জীবনের সব দুশ্চিন্তা যেন মুছে যায়। সবাই চা খাচ্ছে আর গল্প করছে। রাইসা, তুই সুন্দরবনে আসার কথা বলে খুব ভালো করেছিস। আমি তো ভাবতাম সুন্দরবনে কেউ যায় নাকি, কিন্তু এখন দেখছি এখানে এসে খুব ভালো করেছি। বলল ঈশিতা। আমারও খুব ভালো লেগেছে। রিস্কি বলল। আচ্ছা, তোরা কি খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়বি নাকি? আমি কিন্তু এত তাড়াতাড়ি ঘুমাচ্ছি না। বিকালে ঘুমিয়ে এখন সারা রাত আর ঘুম আসবে না মনে হয়। আজকে রাত জেগে সবাই গল্প করব। হ্যাঁ, আমিও একমত রিয়ানের সাথে। বলল শান্ত। সবাই একমত হলে আরিয়ান আর রাইসাও একমত হয়ে যায়। চা খাওয়া শেষে সবাই ক্যারম খেললো। বারান্দার একপাশে বড় ক্যারম বোর্ড আছে। 9টা পর্যন্ত মহা উল্লাসের সাথে সবাই ক্যারাম, উনো কার্ড এবং লুডো খেললো। এরপর একত্রে রাতের খাবার খেয়ে নিল। চল এবার ট্রুথ আর ডেয়ার খেলি। হ্যাঁ হ্যাঁ, চল, আমিও এটাই ভাবছিলাম। টেবিলে লম্বা বোতল রেখে সবাই গোল হয়ে বসলো। বোতল ঘোরাতেই বোতল প্রথমে গেল রেহানের কাছে। কি নিবি রোহান, ট্রুথ অর ডেয়ার? রেহান মনে মনে ভাবল, ডিয়ার নিলে ওকে দিয়ে আচ্ছা মতো কাজ করিয়ে নেবে হারামি বন্ধুগুলো। তার চেয়ে ভালো ট্রুথ নেই। যেই ভাবার সেই কাজ। হাসতে হাসতে রেহান ট্রুথ নিয়ে নিল। শান্ত একটি ভিলেন মার্কস হাসি দিয়ে বলল, তুই কাকে মনে মনে পছন্দ করিস? সত্যি সত্যি বলবি। মিথ্যে বললে হার একটাও আস্ত রাখবো না। সব প্রমাণ আমার কাছে আছে, কিন্তু আমি তোর মুখ দিয়ে স্বীকার করব। রেহান পড়ে গেল মহাবিপদে। সে তো কবে থেকে শ্রাবণীকে পছন্দ করে, কিন্তু সামনাসামনি কি আর বলা যায়? শ্রাবণী তার মানে বসে আছে। বেচারা গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। শান্তর উপর প্রচণ্ড রাগ হচ্ছে। মনে হচ্ছে ব্যাটাকে এখনই চিবিয়ে খেয়ে ফেলি। আর ওদিকে শান্ত মুখ চেপে হাসছে। কি হলো বল? এত সময় নিলে বাকিরা খেলবে কখন? রাইসা বলল। রেহান একটা ভ্যাবলাকান্ত মার্কা হাসি দিয়ে বলল, শ্রাবণী। বলেই এক দৌড়ে একেবারে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিও। আর এদিকে তো সবাই হাসতে হাসতে ফেটে পড়েছে। রেহান শ্রাবণীকে পছন্দ করে এটা তাদের ধারণাতেও আসেনি, কিন্তু শ্রাবণী রেহানের আচরণের সবই বুঝত। সেও মনে মনে রেহানকে পছন্দ করত, তবে কখনো মুখ ফুটে বলেনি। শ্রাবণী চাইছিল রেহান নিজের মুখ থেকে পছন্দ করার কথা বলুক। অপ্রস্তুত পরিস্থিতির মধ্যে রেহান কথাটা বলে দিলেও লজ্জার পাশাপাশি সে মনে মনে খুশিও হয়েছে। সবাই রেহানকে নিয়ে ইচ্ছামতো মজা দিচ্ছে, আর বেচারি শ্রাবণী তো লজ্জায় নুয়ে পড়ছে। সেও মাথা নিচু করে নিজের রুমে চলে গেল। দুইটা দেখ কিভাবে পালালো। শান্তর হাসি যেন আর থামছেই না। আচ্ছা, ওদেরকে ওদের মতো থাকতে দে। চল আমরা আবার খেলা শুরু করি। এবার বোতল ঘোরাতে শান্তর দিকে বোতল ঘুরল। শান্ত পড়ল মহা ফেসাদে। ও সবাইকে ফাঁদে ফেলে মজা নেয়। আজকে ওর সাথে না জানি কি হতে যাচ্ছে। বেচারা তো ভয়ে অস্থির। আর একদিন ঈশিতা ভিলেনি মার্কা হাসি হাসছে। ইদানিং শান্ত তাকে বেশি সময় দেয় না। আজ তার যোগ্য প্রতিশোধ হাসিল করবে। কি রে শান্ত, ট্রুথ নিবি নাকি ডেয়ার? বলল ঈশিতা। শান্ত জানে এই মেয়ের সামনে ট্রুথ নিলে তাকে এমন সব প্রশ্ন করবে যাতে তার ইজ্জত মাটির সাথে ধুলোয় মিশে যাবে। তাই যত কষ্টই হোক তাকে ডেয়ার নিতে হবে। ডেয়ার? ঈশিতা যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার খুশি পেল। বেশ ভাব নিয়ে আয়েশি ভঙ্গিতে বসলো। এক্ষুনি আমার জন্য আইসক্রিম নিয়ে আয় যা। শান্ত তো বিস্ময়ে থ হয়ে গেল। এই শীতের মধ্যে তুই আইসক্রিম খাবি? মাথার তার কি সবটা ছিঁড়ছে নাকি আরো বাকি আছে? আর তাছাড়া এই সুন্দরবন, আমি আইসক্রিম পাবো কোথায়? সেটা তুই জানিস, আমি কি করব? এখন ডেয়ার যেহেতু নিয়েছিস সেটা পূরণ কর, না হলে সারা রাত তোকে দিয়ে আমার পার্টি পাবো। শীতের মধ্যে কিছুক্ষণ আইসক্রিম খেতে পারবে না ঈশিতা, তাও শান্তকে দিয়ে আইসক্রিম আনিয়েই ছাড়বে। কয়েকদিন আগে সে ছাত্রবেলা আইসক্রিম খেতে চেয়েছিল, কিন্তু শান্ত না করে দিয়েছিল। সে প্রতিশোধ হচ্ছে আজকে নেবে। মনে মনে ভাবতে সে ভিলেন মার্কা হাসিটা আবার দিল। এদিকে শান্ত তো কিছুতেই যাবে না, কিন্তু তাও বন্ধুদের চাপাচাপিতে নিচে নেমে গেল। দেখা যাক হোটেলের ম্যানেজারকে বলে কোনো ব্যবস্থা করা যায় কিনা। এদিকে খেলা আবার চালু হলো। এবারে বোতল পড়ল প্রীতমের দিকে। কেউ কিছু বলার আগে প্রীতম বলল, আমি ট্রুথ নেব। বাহ, তুই তো ভালোই অ্যাডভান্স। আজকে তোকে প্রশ্নটা আমি করি। তোর বর্তমান গার্লফ্রেন্ডের নাম কি?
রাইসা দ্রুত বলে উঠল। প্রীতম কি বলবে বুঝতে পারছে না। সে তো 2 দিন পর পরেই গার্লফ্রেন্ড চেঞ্জ করে। যদিও সে রাইসাকেই মন থেকে ভালোবাসে, কিন্তু সে গার্লফ্রেন্ড রাখে অনেকগুলো, আর রাইসা তা ভালো করে জানে। প্রীতমদের এদিকের রুক্ষ আচরণে কড়া জবাব দেওয়ার জন্যই রাইসা সবার সামনে এমন প্রশ্ন ইচ্ছে করে করেছে। প্রীতম মাথা নিচু করে বলল, নিধি। বাহ, সেই। আবার বোতল ঘোরানোর পর বোতল গিয়ে পড়ল রাইসার দিকে। আমিও ট্রুথ নিব। ঝটপট বলে ফেলল রাইসা। রাইসাকে কষ্ট পেতে দেখলো রিয়ান। তুই কি কাউকে ভালোবাসিস? এই প্রশ্নের রাইসা যেন কিছুটা থমকে গেল। কিছুক্ষণ পর নিজেকে সামলে দিয়ে সলজ্জ মুখে বলল, হ্যাঁ। কে সে? এই কয়টা প্রশ্নের উত্তর দিব আমি? প্রশ্ন একবারই করা যায়, আর আমি সেটার উত্তর দিয়ে দিয়েছি যে পছন্দ করি, কিন্তু কাকে করি সেটা এখন আর বলবো না। কিন্তু রাইসা। রিয়ান আর কিছু বলতে যাবে, রাইসা তার সেই চিল্লাচিল্লিতে চোখের দৃষ্টি নিক্ষেপ করলো, আর সেই চোখের দৃষ্টিতে যেন ভস্ম হয়ে গেল রিয়ান। আর কিছু বলার সাহস পেল না। আবার বোতল ঘোরাতে ঘোরাতে দিয়ে পড়ল আরিয়ানের দিকে। ফারজাদ ডেয়ার নিল, আর ডেয়ার হিসেবে তাকে ভালোবাসার সংজ্ঞা জিজ্ঞেস করা হয়েছে। আরিয়ান চেয়ারে গা এলিয়ে দিয়ে আকাশের পানে স্বচ্ছ দৃষ্টি নিবদ্ধ করে ঘোরলাগা আবেশী কণ্ঠে বলতে লাগলো, আমার কাছে ভালোবাসা মানে বিশ্বাস, ভরসা, মায়া, অনুভূতির মায়াজাল। প্রিয় মানুষটির আঙ্গুলের ভাঁজে আঙ্গুল রেখে নির্বিঘ্নে আনন্দ চিত্তে বিশ্বাসের পথ চলা। আমার কাছে ভালোবাসা মানে প্রিয় মানুষটির জন্য বুকের বাঁ পাশটাতে তার জন্য সূক্ষ্ম অথচ তীব্র আবেগ, মায়া আর একরাশ পরিমাণ ভালোবাসা জমিয়ে রাখা। সুখে দুঃখে সর্বদা তাকে বুকে জড়িয়ে রেখে তাকে ভরসার আশ্বাস দেয়া। শত বিপদ আর বাধা বিপত্তিতে একে অপরের হাত শক্ত করে ধরে রেখে এক হয়ে মোকাবেলা করা। আমার কাছে ভালোবাসা মানে শত দুঃখ, যন্ত্রণা আর কষ্টের মাঝেও প্রিয় মানুষটির মুখের একটুখানি হাসি দেখে হৃদয় মাঝারে গভীর শান্তি ও সুখের আভাস খুঁজে পাওয়া। তার একটুখানি ভালোবাসা, কেয়ার আর ভরসার হাতছানি পেলে নিজেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী ব্যক্তি মনে করা। আমার কাছে ভালোবাসা মানে জীবনের অন্তিম মুহূর্ত, অন্তিম নিঃশ্বাস পর্যন্ত তার হাতটা শক্ত করে ধরে রাখা। যৌবন থেকে বৃদ্ধ পর্যন্ত শুধু তাকেই নিঃস্বার্থ আর সীমাহীনভাবে ভালোবেসে যাওয়া। আরিয়ান আকাশে পূর্ণিমার চাঁদে যেন ছোট্ট হৃদির খিলখিল করে হাসতে থাকা মুখটা দেখতে পেল। এক অজানা গভীর আবেগ তার হৃৎপিণ্ডটাকে মুষড়ে ফেলতে লাগলো। কয়েক গুণ গতিতে সেটা তীব্রভাবে স্পন্দিত হতে লাগলো। সে গভীর নিষ্পলক দৃষ্টিজোড়া প্রচণ্ড আবেশে নিবদ্ধ করে রাখলো সে পূর্ণিমার চাঁদরূপী তার চাঁদের মতো মায়াময় ছোট্ট হৃদির নিষ্পাপ মুখের পানে। পরক্ষণেই সকলের হাততালি আর প্রশংসার আওয়াজে ধ্যান ভাঙল তার। পরদিন সারা সকাল ওরা সুন্দরবন ঘুরল। প্রাকৃতিক মনোমুগ্ধকর আবহাওয়া আর বৈচিত্র্যময় জীবজন্তু দেখে এতদিনের পড়াশোনার চাপ আর ক্লান্তি যেন উধাও হয়ে গেল। আর রাতে চলল পুরোদমে আড্ডা, গল্প আর বিভিন্ন রকমের খেলা। 2টা দিন খুব আনন্দ আর মজার সাথে কেটে গেল ওদের। বন্ধুদের সাথে থাকলে প্রতিটা মুহূর্তেই যেন রঙিন হয়ে যায়, স্মরণীয় হয়ে থাকে এক একটা ক্ষণ। জানা অজানা বিভিন্ন অ্যাডভেঞ্চার করলো সবাই মিলে। 3য় দিন রাত্রে সবাই মিলে বারবিকিউ পার্টি করলো। হোটেলের সামনে বিশাল এক বাগান, চারপাশে অসংখ্য গাছপালা। তার মাঝে তারা নিজেরা আগুন জ্বালিয়ে গোল হয়ে বসে বারবিকিউ বানালো। গান, আড্ডা, দুষ্টুমির মাঝে কেটে গেল আনন্দময় মুহূর্তগুলি। আকাশে সহস্র তারার ঝলকানি। এই মনোমুগ্ধকর পরিবেশে সবাই যেন হারিয়ে গেল। পরদিন ফিরে যেতে হবে ভেবেই সবার মনটা বিষণ্ণ হয়ে গেল। কিন্তু সবাই মিলে ঠিক করলো এভাবে সবাই মিলে ট্যুর দিবে 1 মাস পর পর। ক্যাম্পাসে বসে সকলে আড্ডা দিচ্ছে। সকালের মৃদু মন্দ শীত আর হালকা মিষ্টি রোদ ছুঁয়ে দিচ্ছে সবাইকে। আরিয়ানের বন্ধুরা আর রাইসার বন্ধুরা সবাই মিলেমিশে গেছে। এখন রাইসার আর আগের মতো র্যাগিং করে না। সবাই আড্ডা দিচ্ছে, কিন্তু রাইসা সেখানে অনুপস্থিত। সবাই এটা নিয়ে কথা বলছিল। তার কিছুক্ষণ পর এই রাইসা চলে এলো, ওর হাত ভর্তি গানের অ্যালবাম। কি রে রাইসা, কই ছিলে এতক্ষণ? আর তোর হাতে এগুলো কি? রাইসা মিষ্টি করে হেসে বলল, সারপ্রাইজ! এগুলো আমাদের সবার প্রিয় আরিয়ানের নিজের গাওয়া গানের অ্যালবাম, যেগুলো সম্পর্কে আরিয়ান তোদেরকে কখনো কিছুই বলেনি, শুধু আমাকে একবার বলেছিল। আসলে সে নিজে থেকে কারোর সামনে প্রকাশ করতে চায় না। আজ আমার পক্ষ থেকে তোমরা সবাই একটা একটা করে অ্যালবাম পাবে। শেষ কথাটা ক্যাম্পাসের সবাইকে উদ্দেশ্য করে বলল রাইসা। সত্যি নাকি রে আরিয়ান? আমরা তোর বন্ধু হয়েও তুই একবার আমাদেরকে এই কথাটা বললি না। আসলে আমি এখনই বলতে চাইনি। যখন প্রফেশনাল সিঙ্গার হতাম তখন তোরা এমনিতেই জেনে যেতি। আচ্ছা, এখন এসব কথা রাখো। তোমরা সবাই আরিয়ানের গানের অ্যালবামগুলো নাও।
সবাইকে রাইসা একে একে গানের অ্যালবামগুলো দিতে লাগলো। সবাই তো এগুলো পেয়ে মহা খুশি। আরিয়ান খানের গান বলে কথা, একে তো তার হ্যান্ডসামনেস আর ট্যালেন্টের জন্য ভার্সিটির সবাই তাকে অনেক পছন্দ করে। এখন তার নতুন করে তার আরেক প্রতিভার কথা জেনে সবাই তো একেবারে খুশিতে গদগদ হয়ে গেছে। অ্যালবাম তো দিয়ে দিলে আরিয়ান, এবার এক্ষুনি তুমি আমাদেরকে ট্রিট দিবে। আরিয়ানের কাছে টাকা পয়সার কখনো কমতি থাকে না, কমতি শুধু তার ভালোবাসার, যেটা এই বন্ধুগুলো পূরণ করে দিচ্ছে। তাদের জন্য তো নিজের জীবনও দিয়ে দিতে পারে আরিয়ান। আচ্ছা বেশ, তবে এখন না, ক্লাস ছুটির পর আমরা 5 স্টার হোটেলে যাব। যার যা খেতে ইচ্ছে পারো। হুররে! এদিকে বাসায় বসে আগে ফুসছে প্রীতম। ওর সহ্য হচ্ছে না আরিয়ানের প্রতি রাইসার এত প্রায়োরিটি ভালোবাসা। না পারছে কিছু করতে আর না পারছে সহ্য করতে। তখনই তার ফোনটা বেজে উঠল। তার রিসেন্ট গার্লফ্রেন্ড নিধি ফোন করেছে। রাগে ফোনটা ফ্লোরে হাসার মেরে ভেঙে ফেলল প্রীতম। পরদিন ক্লাসে যেতেই আরিয়ানের সাথে রাইসাকে দেখতে পেল প্রীতম। দুজনে হেসে হেসে কথা বলছে, যেটা তার একদমই সহ্য হলো না। এতদিনের সব ধৈর্যের বাঁধ ভেঙে তেড়ে গেল আরিয়ানের দিকে। সোজা আরিয়ানের কলার ধরে ফেলে বলল, তোর সাহস তো কম নয়, তুই রাইসার সাথে এভাবে ঘোরাঘুরি করিস? এত কিসের কথা আর ঢলাঢলি ওর সাথে? আজকে তোর একদিন কি আমার একদিন। বলে যেই আরিয়ানকে থাপ্পড় দিতে নিবে অমনি রাইসা প্রীতমের হাতটা ধরে কষিয়ে সবার সামনে প্রীতমকে চড় মারল। আরিয়ানের কলার ধরে ফেলায় সেও প্রচণ্ড রেগে গিয়েছিল। ওর প্রতি এরকম দুঃসাহসের ব্যবহার করার কেউ সাহস পায়নি। সেও পাল্টা জবাব দিত, কিন্তু তার আগেই রাইসা তার প্রতিবাদ করে ফেলল। রাইসা একবার থাপ্পড় মেরেও ক্ষান্ত হলো না, ক্রমাগত 2 হাতে থাপ্পড় দিতে লাগলো প্রীতমকে। শেষে এতেও না হয়ে পায়ের জুতা খুলে সবার সামনে ওকে জুতা পেটা করতে লাগলো। প্রচণ্ড রাগে ফুঁসছে সে। আরিয়ান সহ ক্যাম্পাসের সবাই বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। আর প্রীতম, সে তো মাথায় বজ্রপাত হয়েছে, এমন মুখভঙ্গি নিয়ে দাঁড়িয়ে রইল। কিছু বলার বা করার ভাষাও যেন সে হারিয়ে ফেলেছে। রাইসা, চুপ, একদম চুপ। একটা কথা বললে এখানেই তোকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। তোর সাহস কি করে হয় আরিয়ানের কলার ধরার, ওর সাথে এইভাবে কথা বলার? বল, কি করে সাহস হয় তোর? বলে আরও একটা চড় মারল প্রীতমের গালে। রাইসার হুঙ্কারে পুরো ক্যাম্পাস থমথমে হয়ে গেছে। টিচাররা সবাই এসে জমায়েত হয়েছেন। কি হয়েছে এখানে? এত হট্টগোল কিসের? গন্ডগোল কেন হচ্ছে? একজন প্রফেসর বললেন। রাইসা প্রীতমের দিকে আঙ্গুল ইশারা করে বলল, এই অভদ্র বেয়াদবটা আরিয়ানের সাথে অসভ্যতামি করেছে। একে এক্ষুনি শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন স্যার। থামো এবার, কি শুরু করছো তুমি? অসভ্যতামি করেছে আর যা করেছে ব্যাপারটা আমরা দেখব। তোমার এত চিৎকার চেঁচামেচি করার কি আছে? রাইসার কিছু না বলে আরিয়ানকে নিয়ে সেখান থেকে চলে গেল। প্রীতম প্রচন্ড পরিমাণ রাগ আর ক্ষোভ নিয়ে ক্যাম্পাস থেকে হনহন করে চলে গেল। এটা তুমি কি করলে রাইসা? এত সিন ক্রিয়েট না করলেও পারতে। প্লিজ আরিয়ান, ওই বেয়াদবটার নাম আমার সামনে আর নিবে না। আজ তোমরা কেউ না থাকলে ওকে আমি বেরিয়ে ফেলতাম। আচ্ছা দোস্ত, যা হয়েছে সব ভুলে যা। বন্ধুদের মধ্যে তো কত কিছুই হয়, বলল রেহান। আজ থেকে ও আমাদের বন্ধু নয়। আমি যদি কখনো শুনেছি ওর সাথে তোরা যোগাযোগ রেখেছিস, তাহলে তোদের সাথে আমার সম্পর্ক শেষ। সবাই অবাক হয়ে গেল রাইসার কথায়, তবে কেউ কিছু বলল না। আর এদিকে প্রীতম যেন পাগল হয়ে গেছে। বাসায় এসে ড্রয়িং রুম থেকে শুরু করে নিজের রুম ভেঙে চুরে একাকার করে দিয়েছে। তার হুঙ্কার আর হম্বিতম্বিতে তার বাবা মিস্টার আরমান শেখ ছুটে এলেন। কি হয়েছে, এমন করছো কেন? প্রতিশোধ নিতে হবে বাবা, ভয়ঙ্কর প্রতিশোধ। আরমান শেখ বুঝলেন তার ছেলে আবার কোনো গন্ডগোল করে এসেছে। এসব তো কদিন পরপরই হয়, কিন্তু আজকের মতো এত রেগে যেতে প্রীতমকে তিনি কখনোই দেখেননি। ছেলের কাঁধে হাত রেখে ভিলেনি হাসি হেসে তার বাবা আরমান শেখ বললেন, তোমার প্রতিশোধের সমস্ত ব্যবস্থায় আমি পাশে আছি। আর প্রীতম তার বাবার দিকে তাকিয়ে একটা পৈশাচিক হাসি দিল। সেই হাসিতে যোগ দিল তার বাবা আরমান শেখ। রাইসার বাসায় ঈশিতা এসেছে। বেডরুমে রাইসা শুয়ে আছে আর তার পাশে বসে আছে ঈশিতা। তুই কি আরিয়ানকে ভালোবাসিস রাইসা? জবাব না দিয়ে রাইসা চুপ করে থাকলো। ঈশিতা আবার বলতে শুরু করলো, তুই চুপ করে থাক আর যাই থাক, আমি জানি তুই আরিয়ানকে ভালোবাসিস, কিন্তু একটা কথা জেনে রাখ, আরিয়ান কোনো মেয়েকেই তার জীবনের সঙ্গে জড়াবে না। তার পেছনে লেগে থেকে নিজেকে কষ্ট দিস না। এই রাইসা পাইনি এমন কিছুই নেই। আমি যা চাই তাই পাই, আর যেটা পাই না সেটা জোর করে আদায় করে নেই। আরিয়ানকেও আমি জোর করে আদায় করে নেব, যদি স্বেচ্ছায় আমার না হতে চায়। ঈশিতা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, সবকিছু জোর করে হয় না রে, ভালোবাসা তো একদমই না। রাইসা রহস্যময় হাসি দিয়ে বলল, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আরিয়ান আমারই হবে, আর যদি আমার না হয় তাহলে আমি ওকে আর কারোর হতে দেব না।
ঈশিতা এক দৃষ্টিতে চেয়ে থাকলো রাইসার দিকে। এই মেয়ে অসম্ভব জেদি, ওকে বোঝানোর চেষ্টা করা বৃথা। সে জানে না এর পরিণতি কি হতে পারে। এই ভেবে মনে মনে একটা দীর্ঘশ্বাস নিল। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল। প্রীতমের সাথে ওর বন্ধুদের এখন আর কোনো যোগাযোগ নেই। প্রীতম ওদের থেকে এখন দূরে দূরে থাকে। আর এদিকে আরিয়ান রাইসাদের সাথে আর ওর বন্ধুদের সাথে ভালোই দিন কাটিয়ে যাচ্ছে। সেদিন ছিল রবীন্দ্র জয়ন্তী। ভার্সিটি জুড়ে বড় আয়োজন করা হয়েছে। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অডিটোরিয়ামে রবীন্দ্রসঙ্গীতের আসর বসেছে। দেশের খ্যাতনামা শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য। ভার্সিটির অনেক ভালো গান গাওয়া স্টুডেন্টদেরও গান গাইতে বলা হয়েছে। আরিয়ান আর ওর টিম মিলে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার প্ল্যান করেছে। সবাই অনেক আগ্রহ নিয়ে বসে আছে আরিয়ানের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনার জন্য। স্টেজটা অনেক বড়, সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। সামনে অসংখ্য চেয়ার। সামনের সারিগুলোতে খ্যাতনামা সঙ্গীত শিল্পী আর প্রফেসররা বসেছেন। তার পেছনের সারিতে সব স্টুডেন্টরা বসেছে। এদিকে ঈশিতা আর ওর বান্ধবীরা কতক্ষণ ধরে রাইসার জন্য অপেক্ষা করছে। প্রায় আধা ঘন্টা হয়ে গেল, রাইসা এখনো আসছে না। ফোন করে যাচ্ছে, ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ওদের এখন টেনশন হতে শুরু করেছে। কিরে, রাইসার কি হলো আজকে? ও তো সবসময় সবার আগে উপস্থিত থাকে, আজকে ওর কি হলো? সেটা তো আমিও জানি না রে। আঙ্কেলকে ফোন করলাম, আঙ্কেল বলল ও তো বেরিয়ে গেছে, এতক্ষণে তো চলে আসার কথা। এদিকে শ্রাবণীর সামনের দিকে তাকিয়ে না হা হয়ে গেল। সবাই শ্রাবণীর অবস্থা দেখে অবাক হয়ে গেল। ওর চোখ অনুসরণ করে সামনের দিকে তাকাতেই সবাই যেন মূর্তি হয়ে গেল। এটাও কি সম্ভব? রাইসা শাড়ি পরে এসেছে। আকাশি নীল রঙের শাড়িতে রাইসাকে অপরূপা লাগছে। স্ট্রিট করা ঘন লম্বা কালো চুলগুলো পিঠ জুড়ে ছড়ানো, হাতে কানে গলায় আকাশি নীল রঙের জুয়েলারি আর চুড়ি। অপ্সরাদের মতো সুন্দরী লাগছে ওকে। শুধু ওরাই নয়, ভার্সিটির প্রত্যেক রাইসাকে এই রূপে দেখে যেন আকাশ থেকে পড়লো। যে মেয়েকে কোনোদিন জিন্স প্যান্ট আর আঁটুসাঁটো পোশাক ছাড়া কেউ দেখেনি, তাকে এই রূপে দেখে তো অবাক হওয়ারই কথা। রাইসা বান্ধবীদের সাথে এসে মুস্কি হেসে বলল, কি রে, তোরা প্রত্যেকে হা করে আছিস কেন? ভূত দেখেছিস নাকি? শান্ত নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, ভূত দেখার থেকে কম কিসে? তুই আর শাড়ি, ওই দিনও দেখতে হলো আমাদের। আমি মনে হয় স্বপ্ন দেখছি রে। কেউ আমাকে একটু চিমটি কাট। শ্রাবণী রেহানকে খুব জোরে বাহাতে একটা চিমটি কাটলো। রেহান আউচ করে চেঁচিয়ে উঠল। রাইসা হেসে বলল, আরে নারীতেই শাড়ি, তোরা এমন ভাব করছিস যেন আমি কোনো মেয়েই না। তোকে তো আমরা কখনো মেয়ে মনেই করিনি, পুরো লেডি গুন্ডি লাগতো। তোর যে অ্যাটিটিউড, পুরোই মাফিয়া কুইন। বলেই প্রত্যেকে হাসতে লাগলো। আর এদিকে রাইসা গরম চোখে তাকাতেই সবাই চুপ হয়ে গেল। আরে এদিকে দাঁড়িয়ে আমরা সময় নষ্ট করছি কেন? ওদিকে মনে হয় আরিয়ানদের ফাংশন শুরু হয়ে গেছে। চল চল, জলদি চল সবাই। রাইসা তারা দিতে প্রত্যেকে অডিটোরিয়াম রুমের দিকে চলল। প্রত্যেকে গিয়ে তৃতীয় সারির চেয়ারগুলোতে বসে পড়ল। দেশের বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত গাইছেন। এভাবে প্রায় 1 ঘন্টা চলে গেল। রাইসার আর ভালো লাগছে না। রবীন্দ্রসঙ্গীত তার কোনো কালেই ভালো লাগে না। ও এখানে এসেছে শুধুমাত্র আরিয়ানের গান শোনার জন্য। রাইসার অস্থিরতা দেখে ঈশিতা বলল, কিরে, তুই কি বোর ফিল করছিস রাইসা? আরে হ্যাঁ, আমি তো আরিয়ানের গান শোনার জন্য অপেক্ষা করছি। ওর গান কখন শুরু হবে? ঈশিতা মুস্কি হেসে বলল, বান্ধবী দেখে আমার পুরো ফিদা হয়ে আছে আরিয়ানের প্রতি। সবুর কর, সবুরে মেয়া ফলে। রাইসা এবার আর গরম চোখে তাকালো না, বরং লজ্জা পেয়ে মুস্কি হাসলো। কিছুক্ষণ পরেই আরিয়ান আর বন্ধুরা এলো রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য। আজ ওদের কাছে গিটার নেই, বরং আরিয়ানের হাতে একটা ভায়োলিন। রাইসা সহ প্রত্যেকে খুব আগ্রহ নিয়ে বসলো আরিয়ানের গান শোনার জন্য। আরিয়ান গাইতে শুরু করলো রবীন্দ্রনাথের সেই অমর প্রেমের সঙ্গীত। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি সুখ যদি নাহি পা, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, আমি তোমারও বিরহে রহিব বিলীন,
তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চাই। হাততালিতে মুখরিত হয়ে উঠল পুরো অডিটোরিয়াম ক্যাম্পাস। রবীন্দ্রসঙ্গীতের স্নিগ্ধতায় ছড়িয়ে পড়ল আরিয়ানের কণ্ঠ প্রতিটি মানুষের হৃদয়ে। ফাংশন শেষ করে সবাই উঠে যাচ্ছে, কিন্তু রাইসা তখনও সেই মুগ্ধতায় সেভাবে বসে আছে। তার দৃষ্টি এখনও আরিয়ানের বসে থাকা সেই চেয়ারটির দিকেই নিবদ্ধ হয়ে আছে। রাইসা, এই রাইসা ওঠ, কতক্ষণ ধরে ডাকছি তোকে। ঈশিতার চিৎকার আর ধাক্কাধাক্কিতে রাইসা যেন হুঁশ ফিরে এলো। কি হলো, এইভাবে চাচাচ্ছিস কেন? চেঁচাবো না, 10 মিনিট ধরে তোকে ডেকে যাচ্ছি আর তুই একধানেই সামনের দিকে তাকিয়ে আছিস। কি হয়েছে তোর? সত্যি সত্যি ভূত ভর করলো নাকি তোর মাথায়? আরে ধুর, কি সব বলিস এসব? বলে রাইসা চলে এলো অডিটোরিয়াম থেকে। পেছনে পেছনে ঈশিতাও এলো। আরিয়ান কই রে? আমি কি জানি, মনে হয় আর বন্ধুদের সাথে কোথাও বসে আড্ডা দিচ্ছে। রাইসা আরিয়ানকে খুঁজতে লাগলো, সাথে ঈশিতাও আসছে। একসময় দেখলেও আরিয়ান ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে কথা বলছে। ও খুশি হয়ে দৌড়ে গেল তার দিকে, শাড়িতে পা পেঁচিয়ে পড়ে যেতে নিল। ঈশিতা ওকে ধরে ফেললো। সাবধানে চলবি তো। রাইসা তার কথায় পাত্তা না দিয়ে সিঁড়ি বেয়ে নিচে চলে গেল এক দৌড়ে। ওর কানের কাছে গুজে রাখা গোলাপ ফুলটা নিয়ে চলে এলো আরিয়ানের কাছে। প্রচণ্ড হাঁপাচ্ছে ও, তাও মুখে হাসি ফুটে আছে, এক অমায়িক তৃপ্তির হাসি। আরিয়ান রাইসাকে এই অবস্থায় দেখে বেশ অবাক হয়ে গেল। শাড়িতে রাইসাকে অসাধারণ লাগছে, কিন্তু এভাবে দৌড়ে আসার কারণ বুঝতে পারলো না। কেউ কিছু বুঝে ওঠার আগেই ক্যাম্পাস ভর্তি সবার সামনে রাইসা আরিয়ানের সামনে লাল গোলাপ ফুলটা উঁচিয়ে ধরে বলতে লাগলো, আই লাভ ইউ আরিয়ান, অনেক অনেক ভালোবাসি তোমাকে, উইল ইউ লাভ মি? সকলে যেন বিশ্বাসের সীমা থাকলো না। রাইসা প্রপোজ করছে, তাও আবার আরিয়ানকে, যে মেয়েকে কোনোদিন ভয় ছাড়া কেউ কখনোই দেখেইনি। সে কিনা এভাবে একটা ছেলেকে প্রপোজ করছে। কত শত ছেলে ওকে প্রপোজ করেছিল, একসেপ্ট করা তো দূরের কথা, অপমান জুটেছিল তাদের ভাগ্যে, আর পরিণাম হয়েছিল ভয়াবহ। অনেক ছেলেরা আজকে রাইসার প্রতি নতুনভাবে ক্রাশ খেয়েছিল। তারা জ্বলছে রাইসা আরিয়ানকে প্রপোজ করছে বলে, আর ভার্সিটির প্রত্যেকটা মেয়ে জ্বলছে আরিয়ানকে রাইসা প্রপোজ করছে বলে। ফারজাদ কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে রাইসার দিকে তাকিয়ে থাকলো। সে যেন বিস্ময় কাটিয়ে উঠতে পারছে না। অনেকক্ষণ শেষে একটা দীর্ঘশ্বাস নিয়ে আরিয়ান রাইসার উদ্দেশ্যে বলল, দেখো রাইসা, তুমি হয়তো জানো আমি কোনো মেয়ের সাথে কখনো রিলেশনে জড়াবো না। যদিও বা কখনো সামাজিকতার খাতিরে বিয়ে করতে হয়, তাহলে সেটা হবে জাস্ট ফর্মালিটি। আমার লাইফে প্রেম ভালোবাসা বলতে কিচ্ছু নেই, আর আমি চাই না কোনো মেয়েকে আমার জীবনের সাথে জড়িয়ে তাকে কষ্ট দিতে। মন থেকে কারোর জন্য কোনো ফিলিংস না আসলে আমি কাউকে কখনো ভালোবাসতে পারবো না। আর তোমাকে আমি একজন জাস্ট ফ্রেন্ড হিসেবে ভেবেছি, তোমার প্রতি কখনো অন্যরকম ফিলিংস অনুভব করিনি, ইভেন কোনো মেয়ের প্রতি কখনো হয়নি, আর ভবিষ্যতে হওয়ারও কোনো সম্ভাবনা নেই। তাই প্লিজ এরকম প্রপোজাল আমার সামনে আর করো না। আই কান্ট অ্যাকসেপ্ট ইট। ভালোবাসা নিয়ে কিছুটা মিথ্যে ছিল আরিয়ানের শেষ কথাগুলোর মাঝে। ছোট্ট হৃদির প্রতি অনুভূতিগুলো সে সবার সামনে অপ্রকাশিতই রাখলো। অন্যদিকে পুরো ভার্সিটি ক্যাম্পাস নিশ্চুপ নিস্তব্ধ হয়ে গেল আরিয়ানের গম্ভীর ও শান্ত কণ্ঠের কথাগুলো শুনে। রাইসা তো যেন পাথরের মূর্তির মতো হয়ে গেল। তাকে আরিয়ান এভাবে রিজেক্ট করে দেবে সেটা সে কখনো কল্পনাতেও ভাবতে পারেনি। কত শত ছেলেকে সে রিজেক্ট করেছে, কিন্তু কেউ তাকে এভাবে রিজেক্ট করতে পারে সেটা তার কল্পনাতেও আসেনি। তাও ক্যাম্পাস ভর্তি এতগুলো ছেলে মেয়ের সামনে, যারা তার সামনে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। প্রচন্ড অপমান বোধ আর রাগ হচ্ছে রাইসার। তাও বহু কষ্টে রাগ নিয়ন্ত্রণ করে আরিয়ানকে বলল, দেখো আরিয়ান, রিলেশনে যাওয়া মানে খারাপ কিছু নয়। আমরা আগের মতোই থাকবো, শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে। আরিয়ান পূর্বের মতো গম্ভীর কণ্ঠে বলল, দেখো রাইসা, এটা কখনোই সম্ভব না। আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এসব কথাবার্তা আর আমার সামনে কখনো বলবে না। তুমি শুধু আমার ফ্রেন্ড বলে তোমার সাথে ভদ্রভাবে কথা বলছি, অন্য কেউ হলে এই ভদ্রতা টুকুও থাকতো না। দিশার ঘটনাটা নিশ্চয়ই তোমার মনে আছে। রাইসা এবার আর নিজেকে সামলাতে না পেরে আরিয়ানকে থাপ্পড় দিতে নিলে আরিয়ান তার হাতটা ধরে ফেললো। রাইসা হাত ছোটানোর জন্য ছটফট করতে লাগলো। আরিয়ান শান্ত দৃষ্টি থেকে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাতটা ছেড়ে দিল।
এই ভুল আর দ্বিতীয়বার করো না রাইসা। তুমি আমাকে কখনোই ভালোবাসোনি। এটা জাস্ট তোমার একটা মোহ। মোহ কেটে গেলে তুমি আমাকে দূরে সরিয়ে দেবে, ঠিক যেমনটা এখনকার সময়ে সবাই একে অপরের প্রতি করে থাকে। শেষ কথাটা বাবা মায়ের প্রতি ক্ষোভ থেকে বলল আরিয়ান। সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে হন হন করে চলে গেল গাড়িতে করে। আর এদিকে রাইসা রাগে, ক্ষোভে, অপমানে, দুঃখে, কষ্টে নিজেকে সামলে রাখতে না পেরে চিৎকার করে কাঁদতে লাগলো। ওর বন্ধুরা ছুটে এলো ওকে সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু ভার্সিটির বাকি ছেলেমেয়েরা ওর কষ্টে বরং বেশ মজাই নিচ্ছে। কারণ রাইসা উগ্র ব্যবহার আর অহংকারের জন্য সবার সাথে অনেক খারাপ ব্যবহার করত, অনেককে বাজেভাবে অপমান অপদস্থ করেছে। তাই সবাই এখন তার দুদিনে গায়ে আগুন লাগানো হাসি হাসছে। বিশেষ করে মেয়েরা তো দ্বিগুণ খুশি হয়েছে, কারণ একদিকে তো তাদের ক্রাশ বয় আরিয়ান তাকে রিজেক্ট করে দিয়েছে, আর অন্যদিকে তাদের এতদিনের অপমানের বদলাও নিয়ে নিয়েছে। রাইসা উঠে দাঁড়িয়ে চোখের পানি মুছে নিল, শক্ত হয়ে দাঁড়িয়ে দ্রুত পায়ে চলে গেল ক্যাম্পাসের বাহিরে। রাইসার বাকি বন্ধুরাও যে যার মতো করে চলে গেল। এখন রাইসাকে বুঝিয়ে লাভ নেই, মাথা শান্ত হলে আপনা আপনি সব বুঝে যাবে। এদিকে রাইসা বাসায় এসে সবকিছু ভাঙচুর করতে লাগলো। উন্মাদ হয়ে গেছে যেন, সামনে যাকেই পাচ্ছে তাকেই কিছু না কিছু দিয়ে আঘাত করছে। কেউ আর ভয়ে সামনে আসতে চাচ্ছে না। ঘরে এসে ঘরে সবকিছু ভেঙে গুড়িয়ে ফেলেছে। তার বাবা মা রাইসার এমন উগ্র ব্যবহার দেখে অভ্যস্ত। রেগে গেলে হরহামেশা এমন আচরণ করে রাইসা, রাগ কমে গেলে এমনিতেই ঠিক হয়ে যাবে। তাই আর মেয়েকে ঘাটলেন না তারা। নিজেদের প্রতিও বেশ বিরক্ত অনুতপ্ত তারা। একমাত্র মেয়েকে বেশি আদরে বড় করতে গিয়ে একদম বিগড়ে ফেলেছেন তারা। এখন আর চাইলেও সঠিক বুঝদার করে তৈরি করা সম্ভব না। মেয়েটা পুরোপুরি উগ্র মেজাজি হয়ে বিগড়ে গেছে। কোনো কিছুর প্রতি জেদ করলে সেটা করেই ছাড়ে। রাগে কাঁপতে কাঁপতে রাইসা নিজে নিজে বলল, তুমি নিজেও জানো না আরিয়ান খান, তুমি কত বড় ভুল করেছো। এই ভুলের মাসুল তোমাকে কি দিয়ে যে শোধ করতে হবে তা তুমি নিজেও জানো না। এই রাইসাকে রিজেক্ট। হাতের সামনে থাকা ফুলদানিটা দিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে আঘাত করলো রাইসা। আয়না ভেঙে চুরমার হয়ে গেল। পস্তাতে হবে তোমাকে আরিয়ান। এই রাইসাকে অপমান আর কষ্ট দিয়ে শাস্তি তোমাকে পেতেই হবে। রাইসাকে আরিয়ান রিজেক্ট করে দেওয়ার পর রাইসা এমন ব্যবহার করছে যেন আরিয়ানের সাথে তার কিছুই হয়নি। আগের মতো বেশ নর্মাল ব্যবহার করছে। ওর ফ্রেন্ড সার্কেলের সবাই তো অবাকের উপর অবাক হচ্ছে। এতটা অপমানের পর রাইসার মতো একটা মেয়ে কিভাবে ঠিক থাকতে পারে। ঈশিতার ব্যাপারটা কেমন যেন সন্দেহ লাগতে লাগলো। রাইসা আরিয়ানের কাছে যেয়ে বলতে লাগলো, আই এম সরি আরিয়ান, আসলে আমি বুঝতেই পারিনি যে তুমি প্রেম রিলেশন এসব পছন্দ করো না। আমার তোমাকে এসব বলা একদম ঠিক হয়নি, আর অমনভাবে রিয়াক্ট করা উচিত হয়নি। তুমি প্লিজ আমায় মাফ করে দাও। আরিয়ান হালকা হেসে শান্ত কণ্ঠে বলল, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক রাইসা। আমি তোমাকে আগেই মাফ করে দিয়েছি, আর গতকাল আমার ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে সরি। আমি তোমাকে আগের মতোই ফ্রেন্ড ভাবি রাইসা, তুমিও সব ভুলে যাও। পেছন থেকে ঈশিতারা সবাই আসলো। যাক বাবা, তোরা মিলে গেলি, এতে আমরা অনেক খুশি হয়েছি। আমি তো ভেবেছিলাম তোরা আর কোনোদিন এক হবি না, তাহলে আমাদের ফ্রেন্ড সার্কেলটা নষ্ট হয়ে যেত। এভাবে হাসি আনন্দের মধ্যে সবাই এক হয়ে গেল। কিন্তু আসলে কি সব ঠিক হয়ে গেছে, নাকি কোথাও কোনো অজানা ষড়যন্ত্র জানা পাচ্ছে? আরিয়ানের আম্মু মিসেস শায়লা খান সুইডেন থেকে সবেমাত্র ফিরেছেন। বাড়ির সব কাজের লোকেরা তাকে খুব আন্তরিক অভ্যর্থনা দিল। সুন্দর করে বাড়িটা সাজিয়ে রেখেছে সবাই। মিসেস শায়লার পছন্দের সব খাবার রান্না করে রেখেছে। আরিয়ান আর বাবাও সব মানবিমান ভুলে মিসেস শায়লাকে উষ্ণ স্বাগতম জানালেন। মিসেস শায়লার আসবার কথা শুনে ডক্টর রেজা চৌধুরীও তাদের বাড়িতে এসেছেন। সবাই মিলে একসাথে গল্পগুজব আর খাওয়া দাওয়া করছিল। হঠাৎ এই বাড়ির কলিং বেলটা বেজে উঠল। কাজের মহিলা ফরিদা বেগম গিয়ে দরজা খুলতে ভেতরে প্রবেশ করলো। বেগুনি রঙের গাউন পরিহিতা এবং লাগেজ হাতে এক সুন্দরী মেয়ে। ড্রয়িং রুমে প্রবেশ করতে মেয়েটি চিৎকার করে ডাকতে লাগলো, মনি, আঙ্কেল, আরিয়ান, বাবা, তোমরা সবাই কোথায়? ড্রয়িং রুম থেকে এক অপরিচিত মেয়ের কণ্ঠ শুনে সবাই ড্রয়িং রুমে ছুটে এলো। সুন্দরী আর ষোড়শী এক তরুণীকে দেখে সবাই অবাক হয়ে গেল। মেয়েটির চালচলন আর পোশাক আশাক বিদেশি ভাবভঙ্গি স্পষ্ট হয়ে উঠেছে। কে তুমি? এখানে কি করছো? মিসেস শায়লা জিজ্ঞেস করলেন। মেয়েটির চোখে পানি এনে বলল, আমাকে চিনতে পারছো না মনি? আমি তোমাদের রীতি, হুমায়রা চৌধুরী। রীতি। সবাই যেন হতবাক হয়েও গেল। আমজাদ কবির সাহেব আর ডক্টর রেজা চৌধুরীর চোখ ছলছল করে উঠল। মিসেস শায়লা আবেগাপ্লুত হয়ে উঠলেন। সবার শেষে ধীরে ধীরে এলো আরিয়ান। আরিয়ান কোনো কিছু বুঝে উঠতে পারছে না। মিসেস শায়লা কোনো কথা না বলে মেয়েটিকে জড়িয়ে ধরলেন। একে একে আমজাদ কবির সাহেব আর ডক্টর রেজা চৌধুরীও জড়িয়ে ধরল। সবার চোখে আনন্দের পানি। এতদিন পর আমাদের কথা মনে পড়লো রে মা। রেজা চৌধুরী কাঁদতে কাঁদতে বললেন। মেয়েটা কান্না করতে করতে বলল,
অনেক কষ্ট হয়েছে বাবা তোমাদের ছাড়া থাকতে, কিন্তু শেষে আর থাকতে না পেরে ছুটে চলে এলাম তোমাদের কাছে। সবাই অনেক কথা বলছে মেয়েটিকে। আরিয়ান তখনও নিশ্চুপ ভূমিকা পালন করছে। অবাক চোখে জিজ্ঞেস করলো, কে এই মেয়েটি বাবা? আমজাদ কবির সাহেব চোখে পানি আর মুখে হাসি নিয়ে বললেন, ও আমাদের রিদিতা, তোর রেজা আঙ্কেলের মেয়ে, তোর ছোটবেলার খেলার সাথী। কত সময় কাটিয়েছিস ছোটবেলায় ওর সাথে? ও তো সেই রিদি। আরিয়ান বিস্ময়ভূত নয়নে তাকিয়ে থাকলো সামনে থাকা মেয়েটির দিকে। মেয়েটিও তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আরিয়ানের বিস্ময় যেন কাটছেই না, কিছুতেই যেন বিশ্বাস হচ্ছে না সবকিছু। এত বছর পর নিজের ছোটকালের সাথীকে এভাবে দেখতে পাবে সেটা সে কখনো কল্পনাও করেনি। মস্তিষ্কের মানসপটে ছোটবেলার অজস্র স্মৃতি দ্রুত গতিতে হানা দিতে লাগলো। চোখ দুটো লাল হয়ে অশ্রুসিক্ত হয়ে গেল। আবেগ আপ্লুত হলেও মেয়েটিকে দেখে আরিয়ানের মনে কোনো অনুভূতির সঞ্চার হলো না, হৃদস্পন্দন একটুও বাড়ল না। কিন্তু কেন? কেমন আছো আরিয়ান? ভালো আছি, তুমি কেমন আছো? তোমাদের ছাড়া এতদিন ভালো ছিলাম না, কিন্তু এখন অনেক ভালো আছি। মিসেস শাইলা তাড়া দিয়ে বললেন, আচ্ছা সব কথা কি এখানেই বলবি? আগে যা ফ্রেশ হয়ে নে, তারপর কথাবার্তা বলা যাবে। মেয়েটি ফ্রেশ হতে চলে গেল। আরিয়ানের এখনো যেন বিস্ময় কাটছে না। বিকেলে ড্রয়িং রুমে বসে সবাই কথাবার্তা বলছে হৃদিতাকে নিয়ে। তোর খালামণিকে নিয়ে আসলি না? উনি কি জানেন তুই যে দেশে এসেছিস? রেজা চৌধুরী জিজ্ঞেস করলেন। না বাবা, খালামণিকে কিছু বলে আসিনি। আর প্লিজ তুমিও খালামণির সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট করো না। বলো না যে আমি দেশে এসেছি, তাহলে আবার আমাকে জোর করে কানাডায় নিয়ে যাবে। হ্যাঁ রাজা সাহেব, আমারও মনে হয় এখনই কিছু জানানো ঠিক হবে না। জানতে পারলে হয়তো আবার ওকে কানাডায় নিয়ে যাবে। মিসেস শাইলা বললেন, মামনি এখানে এসে তোমার কেমন লাগছে? আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন। মেয়েটি হেসে উত্তর দিল, অনেক ভালো লাগছে আঙ্কেল। তারপর এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞেস করলো, আরিয়ান কোথায় আঙ্কেল? আমজাদ সাহেব চায়ের কাপটা টেবিলে রেখে বললেন, অত পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত থাকে মা। দেখো হয়তো স্টাডি রুমে গিয়ে পড়াশোনা করছে, না তো গিটার নিয়ে বসেছে। ওর তো গান গাওয়ার খুব শখ। বেচারা আমার জন্য ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, না হলে তো সে কখন থেকে সিঙ্গার হওয়ার প্রিপারেশন শুরু করতো। মেয়েটি দাঁড়িয়ে বলল, আচ্ছা আঙ্কেল, আমি ওর রুমে একটু গিয়ে আসি। যাও মা। বলে মেয়েটি সিঁড়ি দিয়ে দোতলার ডান পাশের রুমটাও ঢুকে গেল। গিয়ে দেখলো আরিয়ান গিটার নিয়ে গান গাইতে প্র্যাকটিস করছে। মেয়েটি দরজায় টোকা দিয়ে বলল, আসতে পারি? ইয়েস, কাম ইন। আরিয়ান পেছনে ফিরে তাকে দেখে বলল। মেয়েটি চারপাশে ভালো করে লক্ষ্য করে দেখলো রুমটা খুব বড় আর খুব সুন্দর করে সাজানো। একপাশে বড় একটা বুক সেলফে অনেক পরিমাণ বইয়ের সংখ্যা, আর অন্য পাশে গান বাজনার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট। আর পুরো রুম দামি ও শৌখিন আসবাবপত্র দিয়ে পরিপাটি করে সাজানো গোছানো। সবকিছু পরিপাটি আর গোছানো দেখে মেয়েটি প্রসন্ন হাসলো। আরিয়ান যে খুব পড়ুয়া আর শৌখিন একটা ছেলে সেটা তার প্রতিটা আসবাবপত্র দেখলে বোঝা যায়। আরিয়ান এতক্ষণ ভালো করে মেয়েটিকে লক্ষ্য করছিল, আর মেয়েটি আরিয়ানের ঘরের প্রতিটা কোণা কোণা ভালোভাবে লক্ষ্য করছিল। তোমাকে আমার মনে আছে আরিয়ান? ছোটবেলায় আমরা কত একসাথে খেলেছি, একসাথে কত ভালো সময় কাটিয়েছি। এতদিন মনে ছিল না, কিন্তু বেশ কিছুদিন আগে তোমার কথা আমার খুব করে মনে পড়তো। কেন মনে পড়তো জানি না, হয়তো তুমি ফিরে আসবে বলে তাই। মেয়েটা একটা সুন্দর হাসি হাসলো। আরিয়ান হাসিটা খুব ভালোভাবে লক্ষ্য করলো। তার এখন স্পষ্ট মনে আছে রিদি যখন ছোটবেলায় হাসতো তখন তার বাম গালে খুব সুন্দর একটা টোল পড়তো। ডান পাশের ঠোঁটের কোনাকুনির নিচে একটা লালচে তেল ছিল, যেটা ছোট থেকে আরিয়ানকে সবসময় একটা অন্যরকম আকর্ষণ অনুভব করাতো। কিন্তু এই মেয়েটার বাম গালে না পড়ে টোল, আর না আছে ডান ঠোঁটের কোনাকুনির নিচে লালচে তেল, আর তার হাসিটাও আরিয়ানকে আকর্ষণ করছে না। হৃদির কল্পনার হাসি তার কাছে এর চেয়েও জীবন্ত মনে হয়। এটা কি এতদিনের দীর্ঘ দূরত্বের ফলে সৃষ্টি হয়েছে, নাকি সবটাই আরিয়ানের মনের ভুল? সে বুঝতে পারছে না। এটা নিয়ে সে গভীর চিন্তায় মগ্ন ছিল। তখনই হৃদি তার ডাকে তার হুঁশ ফিরল। কি নিয়ে এত ভাবছো আরিয়ান? কই কিছু ভাবছি না তো। আচ্ছা শ্রেয়া, তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করি। তুমি আমাকে প্রশ্ন করবে এটা আবার বলে দিতে হবে? তোমার যা খুশি প্রশ্ন করো, আমার কোনো সমস্যা নেই। ছোটবেলায় আমি তোমাকে হৃদিতা বাদে একটা অন্য নামে ডাকতাম, সেটা কি তোমার মনে আছে? মেয়েটি যেন চিন্তায় পড়ে গেল। অনেকক্ষণ ভাবার চেষ্টা করলো, কিন্তু কিছুই মনে করতে পারলো না। আসলে আরিয়ান, এত বছর ধরে আলাদা আছি, তাই তুমি কি নামে ডাকতে সেটা তো আমি এতদিনে ভুলে গেছি। প্লিজ এটার জন্য তুমি রাগ করো না। আই এম সরি। না ঠিক আছে। আচ্ছা তোমার এটা মনে আছে তোমাকে যখন তোমার খালামণি জোর করে কানাডায় নিয়ে যাচ্ছিল তখন আমি তোমাকে একটা গিফট দিয়েছিলাম? সেই গিফটের কথা কি তোমার মনে আছে?
মেয়েটিকে আবারও চিন্তিত দেখা গেল। সে যেন অনেক মনে করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না। আসলে আরিয়ান। মেয়েটি কথা শেষ করার আগেই আরিয়ান মুস্কি হেসে বলল, সরি তোমাকে এতক্ষণ জানানোর জন্য। আসলে অনেক পুরনো কথা মনে পড়ে গেছিল তো, তাই তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছিলাম। প্লিজ তুমি কিছু মনে করো না। আরে না 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 আরিয়ান, আমি কি মনে করব? উল্টো আমার চিন্তা হচ্ছে প্রশ্নগুলোর উত্তর না দেওয়ার কারণে। তুমি কিছু মনে করনি তো? না, কিছু মনে করিনি। আচ্ছা, শুনেছি তুমি অনেক ভালো গান গাও, আমাকে তুমি গান শোনাবে? অবশ্যই শেখাবো। জানো তো, এই গানের ভেতরে আমার জীবন লুকিয়ে আছে। নিজে গাওয়ার পাশাপাশি অন্যকে শিখিয়েও আমি খুব আনন্দ পাই। গানের মাধ্যমে নিজের সবটুকু সত্তাকে অন্যের মাঝে ছড়িয়ে দিতে চাই। আচ্ছা, তাহলে এখন একটা গান গেয়ে শোনাবে প্লিজ? एक तुम्हें चाहने के अलावा और कुछ हमसे होगा नहीं, बोल दो ना जरा दिल में जो है छुपा, मैं किसी से कहूँगा नहीं, बोल दो ना जरा दिल में जो है छुपा, मैं किसी से कहूँगा, मैं किसी से कहूँगा नहीं। বিপরীতে আরিয়ান একটা মনোমুগ্ধকর হাসি দিল। হৃদিকে উপহার দিল সিঙ্গার কেকের দিল ইবাদত গানটি। হৃদিতের সাথে আরিয়ান তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিল। সবাই হৃদিতের সাথে ভালো মতো পরিচিত হয়ে অল্প সময়ের মধ্যেই বন্ধু হয়ে গেল। রাইসা হৃদিতের সাথে এমন ব্যবহার করছে যেন তার কতদিনের চেনা। খুব আপন করে নিয়েছে হৃদিতাকে। এতে আরিয়ান যতটা না অবাক হয়েছে, তার থেকে দ্বিগুণ অবাক হয়েছে রাইসার ফ্রেন্ড সার্কেলের সবাই। রাইসার সবকিছু এত সহজভাবে নিচ্ছে কি করে, সেটাই সবাই ভেবে পাচ্ছে না। তবে ও যে সবকিছু ভুলে সব মেনে নিয়েছে, এটাই অনেক তাদের কাছে। ড্রয়িং রুমে বসে আলোচনা করছিলেন মিসেস শায়লা, আমজাদ কবির ও ডক্টর রেজা চৌধুরী। কিছু না মনে করলে একটা প্রস্তাব রাখতাম রেজা সাহেব, বললেন মিসেস শায়লা। আরে না না ভাবি, কি মনে করব? হিদিদার মা মারা যাওয়ার পর আর ওকে হারানোর পর আপনারাই তো আমার ফ্যামিলি ছিলেন এবং এখনো আছেন। আপনারা যা বলবেন তাতে আমি কি কখনো কিছু মনে করতে পারি? মিসেস শায়লা প্রসন্ন হলেন। আমজাদ কবিরের দিকে তাকিয়ে বেশ শান্ত কণ্ঠে ডক্টর রেজা চৌধুরীর উদ্দেশ্যে বললেন, হৃদিতাকে আমি আমার ঘরে বউ বানিয়ে আনতে চাই। বউ নয়, ও তো আমার মেয়ে হয়েই থাকবে, যেমনটি ছোটবেলায় থাকতো। ডক্টর রেজা চৌধুরী কিছুক্ষণ সময় ভাবলেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, কিন্তু আরিয়ানের তো এখনো পড়ালেখা শেষ হলো না, তারপরও ও প্রতিষ্ঠিত হবে। আর হিদিতারও লেখাপড়া শেষ হয়নি। এই সময় কি ওদের বিয়ে দেওয়াটা ঠিক হবে? মিসেস শায়লা একটু হেসে বললেন, আরে রেজা সাহেব, বিয়ে দেওয়া মানেই তো একসাথে সংসার করতে হবে এমন কথা নয়। আমরা বিয়ে পড়িয়ে রাখবো, আর ওরা দুজন আগের মতোই পড়াশোনা করে প্রতিষ্ঠিত হবে। এর মধ্যে ওদেরকে দাম্পত্য জীবনের কোনো দায়িত্ব পালন করতে হবে না। ডক্টর রেজা চৌধুরী আমজাদ কবিরের দিকে তাকাতেই তিনিও আশ্বস্ত কণ্ঠে বললেন, চিন্তা করো না রেজা ভাই, হৃদিতা তোমার কাছেই থাকবে। আমরা শুধু বিয়েটা পড়িয়ে রাখবো। বলা তো যায় না এই দুনিয়া কখন থাকি না থাকি আমরা। আমজাদ কবিরের শেষের কথাটাই অপরিসীম দুঃখ আর আক্ষেপ করে ঝরে পড়ল। মিসেস শায়লা চৌধুরী পাথরের মতো শক্ত হয়ে থাকলেন। ডক্টর রেজা চৌধুরী অবাক হয়ে গেলেন। মানে কি ভাই, এমন কথা কেন বলছো? আমজাদ কবির সাহেব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আরিয়ানা হৃদিতার বিয়েটা দেওয়ার পরে আমরা দুজনে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। কথাটা শোনা মাত্র ডক্টর রেজা চৌধুরী হতবাক হয়ে গেলেন। কি বলবেন কিছুই ভেবে পাচ্ছেন না। এসব কি বলছো ভাই? কি শুনছি ভাবি, মানে কি এসবের? এরপরে মিসেস শায়লার দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বললেন, এসব কি সত্যি ভাবি? শায়লা খান কোনো উত্তর দিলেন না। ডক্টর রেজা চৌধুরী একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, দেখুন ভাই, দেখুন ভাবি, ডিভোর্স কোনো কিছু সমাধান হতে পারে না। আপনারা আরিয়ানের কথা চিন্তা করে এতগুলো বছর একসাথে রয়েছেন, সেটা খুব ভালো কথা। কিন্তু একটাবার ভেবে দেখুন, আরিয়ান যখন এসব জানতে পারবে তখন তার বিবাহিত জীবনের উপর কি প্রভাব পড়বে। সে কি হৃদিতার সাথে একসাথে তলায় ভালোভাবে থাকতে পারবে? আপনাদের প্রত্যেকটি ঘটনার কথা মনে পড়ে। সেও যদি হৃদিতার সাথে ভালো থাকতে পারবে না। তাই আপনাদের কাছে আমি একটা অনুরোধ করছি, আপনাদের মধ্যে যা হয়েছে
সবকিছু ভুলে গিয়ে আবার এক হয়ে যান। আমজাদ সাহেব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এটা কখনোই সম্ভব নয় রেজা ভাই। আমি অনেক চেষ্টা করেছি শালার সাথে ভালোভাবে থাকার জন্য, কিন্তু যতই ভালো থাকার চেষ্টা করেছি উল্টো তার বিপরীত হয়েছে। আমি চাই না আরিয়ানের বিয়ের পর এগুলো নিয়ে ওদের মধ্যে আর কোনো ঝামেলা হোক। আমরা একসাথে থাকাতে নয়, বরং আলাদা হয়ে গেলে আরিয়ান আর রিদিতা ভালো থাকবে। মিসেস শায়লা চৌধুরী নিশ্চুপ থাকলেন। আরও যে এ বিষয়ে কোনো দ্বিমত নেই তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, কিন্তু দুটি মানুষই ভেতরে ভেতরে প্রচণ্ড কষ্ট পাচ্ছে, তবে মুখের ভাবে কেউ সেটা প্রকাশ করছে না। ডক্টর রেজা চৌধুরী মনে মনে একটা চাপা দীর্ঘশ্বাস ছাড়লেন। তিনি বুঝলেন ওদের মধ্যে এক হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, আপনারা যা ভালো মনে করেন তাই করুন, আমি আর এই বিষয়ে কিছু বলবো না বলেই তিনি চলে গেলেন। আরিয়ানকে রিদিতার সাথে বিয়ের কথা বলাতে সে প্রথমে নিশ্চুপ হয়ে অনেকক্ষণ রুমে বসে রইল। অনেকে ডাকাডাকি করার পরেও দরজা খুলল না। তার এসব বিয়ে, প্রেম, ভালোবাসা নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। এগুলো তার কাছে অন্য সব বিষয়ের মতো জাস্ট একটা ফর্মালিটি মনে হয়। কিন্তু এখন তার অবচেতন আর তৃষ্ণার্ত হৃদয় ভালোবাসা চাচ্ছে, মন থেকে রিদিতাকে চাইছে। এখন রিদিতার সাথে বিয়ে হলে তার তো খুশি হওয়ার কথা, কিন্তু সে কিছুতেই খুশি হতে পারছে না। তার চোখের সামনে থাকা মেয়েটি তার ছোট্ট হৃদির যুবতী রূপ, সেটা কেন এক অজানা কারণে সে কিছুতেই মানতে পারছে না। বারবার মনে হচ্ছে কোথাও কোনো একটা ভুল হচ্ছে। তাছাড়া একটা বিষয় তাকে খুব ভাবাচ্ছে, ছোটবেলার হৃদির সাথে তার এই হৃদির যেন আকাশ পাতাল তফাৎ। মেয়েটা তার করা একটা প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পারল না সে। ছোটবেলার কোনো আচরণেরই মিল খুঁজে পাচ্ছে না সে। অবশ্য মানুষ ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়, তার উপর বিদেশে গিয়েছে এত বছর হলো, তার মধ্যে পরিবর্তন থাকা আবশ্যক। কিন্তু তাও আরিয়ানের মনে হচ্ছে এই হৃদি তার সেই হৃদি নয়। সেই ছোট্ট হৃদির জন্য সে সবসময় একটা শান্তি অনুভব করত। বয়স কম হওয়া সত্ত্বেও সে বুঝেছিল ছোট্ট হৃদির প্রতি তার একটা অন্যরকম দুর্বলতা আছে। কিন্তু বর্তমানে যে হৃদিটা এই বাড়িতে আছে, কয়েকটা দিন আরিয়ানের সাথে আছে, কিন্তু তার প্রতি সেরকম কোনো আকর্ষণই অনুভব করছে না। কিন্তু বাবা মায়ের ইমোশনাল ব্ল্যাকমেলে সে এক প্রকার ঘোরের মধ্যেই বাধ্য হলো বিয়েতে মত দিতে। ঘরোয়াভাবে শুধু নিকট আত্মীয়দের আর বন্ধুদের দাওয়াত দিয়ে আরিয়ান তার রিদিতার বিয়েটা দেওয়ার কথা চিন্তা করেছিলেন আমজাদ সাহেব। কিন্তু আরিয়ানের বন্ধুরা জোরাজোরি করলো যে তাদের এত ভালো একজন ফ্রেন্ডের বিয়ে খুব ধুমধাম করে হওয়া চাই। এছাড়াও তারা খুব প্রভাবশালী ফ্যামিলি থেকে বিলং করে। তাই আমজাদ সাহেব তার সিদ্ধান্ত বদলালেন। দেশের খ্যাতনামা আর প্রভাবশালী শিল্পপতিদের তিনি দাওয়াত দিলেন আরিয়ানের বিয়েতে। খুব বড় আর ধুমধাম করে আয়োজন করলেন। ড্রেসিং রুমে এক কোণে বসে আছে আরিয়ান। তার কেন যেন মনে হচ্ছে কোথাও খুব বড় একটা ভুল হচ্ছে। তার মনে বিয়েতে কিছুতেই সায় দিচ্ছে না। ভেতরে ভেতরে সে প্রচন্ড ছটফটানি অনুভব করছে। অস্থির হয়ে একসময় পায়চারি করতে লাগলো। ততক্ষণে ওর বন্ধুরা সবাই এসে পড়লো। তন্ময় অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কিরে তুই এখন রেডি হসনি? ওদিকে রিদিতা তো রেডি হয়ে বসে আছে। ওরা সব ছেলেরা এখন একে অপরকে তুই করে ডাকে। রেহান এগিয়ে এসে বলল, তুইও না বেটা অনেক স্লো হয়ে গেছিস। বিয়ের আগেই এত স্লো হয়ে গেলে বিয়ের পরে কি করবি? তখন তো আমাদেরকে ভুলেই যাবে। বলে সবাই হাসতে লাগলো। কিন্তু আরিয়ানের চিন্তিত মুখশ্রী দেখে শান্ত বলল, কিরে দোস্ত, তুই কি কোনো কিছু নিয়ে টেনশন করছিস? আরিয়ান ফ্যাকাশে মুখে বলল, কেন জানি না মনটা খুব অস্থির অস্থির লাগছে। কোথাও কোনো ভুল হচ্ছে না তো? আরে ইয়ার, তুই শুধু শুধু টেনশন করছিস। কিচ্ছু হয়নি, তুই শুধু রেডি হয়ে আয়। বলে ওরা চলে গেল। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে রেডি হতে লাগলো। আরিয়ানদের বিশাল বড় বাগান বাড়িতে দুদিকে খুব বড় করে স্টেজ করা হয়েছে। আলোকসজ্জা আর মেহমানদের আনাগোনাতে মুখরিত হয়ে উঠেছে বিয়ে বাড়ি। চোখ ধাঁধানো সৌন্দর্য চারিদিকে। কাজী সাহেব প্রথমে বিয়ে পড়াতে গেলেন রিদিতার কাছে। রিদিতা প্রথম দিকে কিছুই বলছিল না। এটা সবাই প্রথমে স্বাভাবিকভাবেই নিল। বিয়ের কোনো একটু তো লজ্জা পাবে। কিন্তু প্রায় 10 মিনিট অতিবাহিত হয়ে যাওয়ার পরও যখন সে কবুল বলল না, তখন সবাই খুব চিন্তিত হয়ে পড়ল। রিদিতাকে জোরাজোরি করতে লাগলো কবুল বলার জন্য। ঠিক সেই সময় রিদিতা নামক মেয়েটা একটা অবাক কাণ্ড করে বসলো। স্টেজ থেকে নেমে এসে সোজা চলে গেল মেহমান ভর্তির সকলের সামনে। এসে চিৎকার করে সবার সামনে বলতে লাগলো, আমি এই বিয়ে করব না। আরিয়ান একটা চরিত্রহীন ছেলে। ও বিয়ের আগে আমার সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছে, আমার সাথে জোর করে ইন্টিমেট হতে চেয়েছে। ওর মতো একটা লম্পট চরিত্রহীন ছেলেকে আমি কিছুতেই বিয়ে করব না। সবাই বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। মেয়েটার কথার আগামাথা কিছু বুঝতে পারছে না আরিয়ান আর আরিয়ানের ফ্যামিলি। আরিয়ানের পায়ের নিচে থেকে যেন মাটি সরে যাচ্ছে। কি বলছে এই মেয়েটা? এত বড় একটা মিথ্যা কথা কি করে বলতে পারলো সে? আরিয়ানের ফ্রেন্ড সার্কেলের সবাই রেগেমেগে অস্থির। আরিয়ানের মতো এত ভালো একটা ছেলের নামে এইরূপ কথা শুনে সবাই রাগে ফেটে পড়লো। শান্ত প্রচন্ড উত্তেজিত কণ্ঠে বলল, এই মেয়ে, তোমার সাহস তো কম নয়। তুমি আরিয়ানের মতো একটা ছেলের নামে এই ধরনের কথাবার্তা বলছো? তুমি মেয়ে না হলে
এক্ষুনি তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলতাম আমি। অন্যান্য সকল বন্ধুরাও একই রকম কথাবার্তা বলল, শুধু রাইসা চুপ করে বসে থাকলো। মেয়েটা হাসতে লাগলো, বলল, জানি তোমরা আমার কথা বিশ্বাস করবে না, সেজন্য আমি প্রমাণ সাথে করে নিয়ে এসেছি। বলে কতগুলো প্রিন্ট করা পিকচার সবার সামনে ছুঁড়ে ফেললো সে। সবাই সেগুলো হাতে নিয়ে দেখে বিস্ময়ে ফেটে পড়লো। ছবিতে দেখা যাচ্ছে আরিয়ান জোর করে রিদিতার সাথে জবরদস্তি করছে। আগত অতিথিরা আরিয়ানকে নানাভাবে গালমন্দ করতে লাগলো। ছি ছি আমজাদ সাহেব, আপনাকে আমি কত ভালো একজন মানুষ মনে করেছিলাম, আর আপনার ছেলে কিনা একটা লম্পট। এমন ছেলে জন্ম দিয়ে বেঁচে আছেন কি করে? আপনার চরিত্র নিশ্চয়ই খারাপ, তাই তো ছেলেও হয়েছে আপনার মতো দুশ্চরিত্র। আপনার সাথে আমার বিজনেস রিলেশনশিপ শেষ। প্রত্যেকে অনেক আজে বাজে কথাবার্তা বলে সেখান থেকে প্রস্থান করতে লাগলো। রয়ে গেল শুধু আরিয়ান, রিদিতা, পরিচয় থাকা মেয়েটা। আরিয়ানের ফ্যামিলি আর বন্ধু বান্ধবরা। আরিয়ানের বন্ধু মাহিম বলল, আমি বিশ্বাস করি না আরিয়ান, তুই এরকম করতে পারিস। এই ছবিগুলো এডিটিং করা। আমরা তোর উপর বিশ্বাস হারাবো না কখনোই। বলে মেয়েটার দিকে এগোতে নিল। রাইসা তার হাত ধরে ফেললো। রেহান হতবাক হয়ে তাকিয়ে থাকলো। এখন ওকে বলে কিছু হবে? আমরা চোখের সামনে স্পষ্ট দেখতে পারলাম আরিয়ান ওই মেয়েটার সাথে কি করেছিল। তার উপর তুই আরিয়ানের পক্ষ নিবি? সবাই রাইসার কথায় বিস্ময়ে হতবাক হয়ে গেল। ঈশিতাকে টেনে নিয়ে বলল, তুই বিশ্বাস করিস আরিয়ানের মতো একটা ছেলে এমন করতে পারে? রাইসা হাত ছাড়িয়ে নিয়ে বলল, বিশ্বাস না করে কি আছে, চোখের সামনে যা দেখছি সবই তো সত্যি। ও হয়তো সবার সামনে দেখায় যে ও মেয়েদেরকে পাত্তাই দেয় না, কিন্তু আসলে যে ওর চরিত্র এত খারাপ সেটা আজকের ঘটনা না ঘটলে বুঝতেই পারতাম না। মিসেস শায়লা খান, আমজাদ সাহেব আর ডক্টর রেজা চৌধুরী কান্না করছিলেন। আরিয়ান এতক্ষণ এসব ঘটনা দেখে পাথরের মতো হয়ে গিয়েছিল, কিন্তু রাইসার এসব কথাবার্তা শুনে সে আর নিজেকে ঠিক রাখতে পারল না। প্রচন্ড উত্তেজিত হয়ে আরিয়ান চিৎকার করে বলতে লাগলো, এসব মিথ্যে, সবকিছু মিথ্যে। আমি এমন কিছুই করিনি। আমাকে জোর করে ফাঁসানো হয়েছে। আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হয়েছে। বলতে বলতে আরিয়ান মাটিতে বসে পড়ল। ও চোখ মুখ লাল হয়ে গেছে। অপমানে কষ্টে দুঃখে তার পুরো শরীর যেন অবশ হয়ে গেছে। মিসেস শায়লা খান, আমজাদ সাহেব আর তার বন্ধুরা এসে তাকে সান্ত্বনা দিতে লাগলো। রেজা চৌধুরী রিদিতা নামক মেয়েটার দিকে এগিয়ে গিয়ে তাকে ঠাস করে থাপ্পড় মারলেন। প্রচন্ড শেষের দিকে সাথে বললেন, বল তুই কে? তুই আমাদের হিদিতা হতে পারিস না। বল কেন এসেছিস এখানে? আরিয়ানের নামে এমন মিথ্যা বানোয়ার ষড়যন্ত্র কেন সাজিয়েছিস? প্রচন্ড শ্লেষের সাথে বললেন। মেয়েটা ডক্টর রেজা চৌধুরীকে ধাক্কা দিয়ে দ্রুত দৌড়ে বাইরে বেরিয়ে গেল। ডক্টর রেজা চৌধুরী নিজেকে সামলে নিয়ে সবার উদ্দেশ্যে বললেন, ও আমার হিদিতা হতে পারে না। আরিয়ানের সাথে যা হয়েছে সব মিথ্যে বানোয়াট এবং অন্যায়। আমি ওকে খুব ভালো করে চিনি। ও খুব ভালো একটা ছেলে। ও এমন করতেই পারে না। আমি ওই মেয়ে সম্পর্কে সব খোঁজ খবর নেব। ওকে পুলিশে দিয়ে আসল ঘটনা খুঁজে বের করব। মিসেস শায়লা কান্না করতে করতে বললেন, আমরা না হয় বিশ্বাস করে নিলাম আরিয়ান এমন করেনি, কিন্তু বাইরের মানুষের মুখ কি করে বন্ধ করব? আমজাদ সাহেব বললেন, বাইরের মানুষ যা খুশি তাই বলুক, আমরা তো জানি আমাদের ছেলে কেমন। আমরা বিশ্বাস করলেই হলো। আর ওই মেয়েটার সম্পর্কে সবকিছু খোঁজ খবর নিয়ে দেখবো ও আরিয়ানের সাথে কেন এমন করলো। আমি এখনই পুলিশের কাছে ফোন করছি। পুলিশে ফোন করার কথা শুনে রাইসা আমজাদ সাহেবকে দিগ্ভ্রান্ত করার জন্য বলল, এখন নিজের ছেলের দোষ থাকতে আর কি কি করবেন আঙ্কেল? সকলে অবাক হয়ে গেল রাইসার কথায়। ঈশিতাকে ধমকে উঠে বলল, তুই তোর মুখটাকে একটু বন্ধ রাখ। হঠাৎ ওই মেয়ের প্রতি তোর এত দরদ উঠলো কেন রে? সন্দেহের চোখে ঈশিতা তাকালো রাইসার দিকে। রাইসা কিছু না বলে বেরিয়ে গেল। আর এদিকে সবাই আরিয়ানকে শান্ত করে ওকে ঘরে নিয়ে গেল। কালো লেডিস টি শার্ট আর জিন্স প্যান্ট পরা একটা মেয়ে বসে আছে বাইকের উপরে। এখন লেহেঙ্গা পরিহিতা আর ভারী সাজগোজের সজ্জিত একটা মেয়ে এসে দাঁড়ালো তার কাছে। মেয়েটি আর কেউ নয়, রিদিতা নামধারী সেই মেয়েটি। আর বাইকের উপর বসা মেয়েটি তার মুখের মাস্ক সরাতে প্রচন্ড জোরে হেসে উঠল। মেয়েটি আর কেউ নয়, রাইসা। কেমন অ্যাক্টিং করলাম ম্যাম? শয়তানি মার্কা কুৎসিত হাসি দিয়ে বলল রিদিতা নামধারী মেয়েটি। রাইসা পৈশাচিক হাসি হেসে বলল, অনেক অনেক ভালো অ্যাক্টিং করেছো তুমি, তাও অনেকগুলো দিন। এজন্য তোমার পাওনা থেকে আরো ডাবল দিলাম। আমাকে অপমান করার শাস্তি এবার আরিয়ান খানকে সুদ সমেত দ্বিগুণ হারে ফিরিয়ে দিয়েছি। এবার দেখি ও সবাইকে মুখ দেখায় কি করে। বলে মোটা 2 বান্ডিল টাকা বাড়িয়ে দিল সামনে থাকা মেয়েটির দিকে। মেয়েটি হাসতে হাসতে চলে গেল একটা কালো রঙের গাড়িতে করে। আর রাইসা আবারও একটা কুটিল পৈশাচিক হাসি দিল।
পরদিন পুরো ভার্সিটি জুড়ে প্রচার হয়ে যায় আরিয়ানের বিয়ের ঘটনাটি আর হৃদিতা নামধারী ওই মেয়েটির এমন কর্মকাণ্ড। সোশ্যাল মিডিয়াতে মেয়েটির দেখানো সেই ছবিগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়। আরিয়ানের মতো একটা ভালো ছেলে এমন কাজ করতে পারে সেটা কেউ যেন বিশ্বাসই করতে পারছে না। পুরো ভার্সিটি জুড়ে নিন্দার ঝড় বইতে থাকে। আত্মীয় স্বজনদের কাছ থেকে আরিয়ানের বাবা মায়ের কাছে এবং আরিয়ানের কাছে প্রচুর ফোন কল আসতে থাকে। প্রত্যেকে এই ঘটনার ব্যাপারে জানতে চাইছে এবং কুটিল চরিত্রের কতগুলো মানুষ সুযোগ পেয়ে অশ্রাব্য ভাষায় গালি দিচ্ছে। না পেরে প্রত্যেকে ফোন অফ করে রাখলো। আমজাদ কবির এবং রেজা চৌধুরী পুলিশের কাছে কমপ্লেন করলেন সেই মেয়েটির বিরুদ্ধে, কিন্তু পুলিশ অনেক তদন্ত চালিয়েও মেয়েটিকে কোথাও পেল না। পুলিশ জানিয়েছে বোধহয় মেয়েটি দেশ ছেড়ে পালিয়েছে। পুলিশ তদন্ত করে ছবিগুলো যে এআই দিয়ে এডিটিং করা সেটার কথা সবাইকে জানালো, কিন্তু তাও পরিস্থিতি পুরোপুরিভাবে শান্ত হলো না। এর উপর আবার ভার্সিটির ইয়ারলি এক্সামে আরিয়ানের উপর প্রশ্নপত্র চুরি করার আরোপ লাগানো হলো। এই আরোপ লাগিয়েছিল খোদ তার ভার্সিটির একজন প্রফেসর। আমজাদ কবির খান ভার্সিটির অফিস রুমে বসে আছেন, সাথে রেজা চৌধুরী আছেন। আমজাদ কবির গম্ভীর কণ্ঠে বললেন, আপনি কি করে আরিয়ানের উপর এমন একটা মিথ্যা আরোপ লাগাতে পারেন? এমনিতে ওর উপর দিয়ে কত ঝড় বয়ে চলেছে, আর আপনার মনে হয় আরিয়ানের মতো মেধাবী একজন স্টুডেন্ট এমন কাজ করতে পারে? দেখুন, আমি সব ভালো মতো খোঁজ খবর নিয়ে এই আরোপ লাগিয়েছি। আর আরিয়ান তো মনে হয় এর আগে যতগুলো এক্সাম হয়েছে সবগুলোতে প্রশ্ন উত্তর চুরি করেছে। একদম চুপ করুন। আর একটা মিথ্যা কথা বললে আমি ভুলে যাব যে আপনি ভার্সিটির একজন খ্যাতনামা প্রফেসর। একটা ভালো এবং মেধাবী স্টুডেন্টকে আপনারা এইভাবে ধ্বংস করে দিতে যাচ্ছেন। আপনি তো শিক্ষক নামের কলঙ্ক। বলুন, কার ইশারায় এসব আপনি করছেন? আমজাদ সাহেব ধমকে উঠলেন, নিজের ছেলেকে আগে ঠিক করুন। এমন দুশ্চরিত্র একটা ছেলেকে এত ভালো একটা ভার্সিটিতে রাখাই আমাদের ভুল হয়েছে। ওকে তো এখনই সাসপেন্ড করা উচিত। আর আপনার মতো দুশ্চরিত্র বাবার জন্য আপনার ছেলে এরকম কুলাঙ্গার হয়েছে। আমজাদ সাহেব প্রচন্ড জোরে ধমকে উঠলেন আর সাথে সাথেই তার বুকে প্রচন্ড ব্যথা উঠল। রেজা চৌধুরীর সাথে সাথে তাকে ধরে ফেললেন।